একদিকে ইরানকে কোণঠাসা করতে মরিয়া ইউরোপ ও আমেরিকা, অন্যদিকে কূটনৈতিক শক্তি দিয়ে তেহরানকে রক্ষার জোর চেষ্টা চালাচ্ছে রাশিয়া ও চীন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক চিঠি দিয়ে ইরানের বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার ৩০ দিনের প্রক্রিয়া শুরু করেছিল ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি। এর জেরে সেপ্টেম্বরের শেষেই ইরানের উপর ফিরে আসবে পুরনো সব নিষেধাজ্ঞা। পশ্চিমা দেশগুলোর মূল অভিযোগ, ২০১৫ সালের পরমাণু চুক্তি মানছে না তেহরান। গোপনে তারা এগোচ্ছে পারমাণবিক অস্ত্র তৈরির পথে। এমন পরিস্থিতিতে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় ফিরে আসলে এর জবাব কিভাবে দেবে ইরান? তখন মধ্যপ্রাচ্য কি পড়বে নতুন আরেক সংকটে? তেহরান ও ওয়াশিংটনের অবস্থানের মধ্যে পরিষ্কার বিরোধ ছিল। ইরানি সরকার বরাবরই শান্তিপূর্ণ কাজে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার দাবি করে এসেছে, কিন্তু ট্রাম্প প্রশাসন চেয়েছিল ইরান যেন নিজস্ব সমৃদ্ধকরণ সক্ষমতা পুরোপুরি ত্যাগ করে। এই মতবিরোধ দীর্ঘ আলোচনায় রূপ নেয়, আর এবার গ্রীষ্মকালে প্রথমে ইসরায়েল, এরপর যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। ২০১৫ সালে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে ইরানের ঐতিহাসিক পরমাণু চুক্তি অনুযায়ী নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে সম্মত হয়। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে সবচেয়ে বাজে চুক্তি আখ্যা দিয়ে ২০১৮ সালে চুক্তি থেকে সরে যান। এখন ইউরোপীয় দেশগুলো বলছে তেহরান গুরুতরভাবে চুক্তি ভঙ্গ করছে, সুতরাং জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা ছাড়া উপায় নেই। এখানেই থেমে নেই ইরানকে নিয়ে আন্তর্জাতিক শক্তিগুলোর মধ্যকার চলমান কূটনৈতিক টানাপোড়েন। ইউরোপীয় ৩ দেশের পদক্ষেপের বিরোধিতা করেছে রাশিয়া ও চীন। এই দুই দেশ নিরাপত্তা পরিষদে একটি নতুন খসড়া প্রস্তাব তুলে ধরেছে, যেখানে চুক্তির মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে। অনেক বিশ্লেষকরা অবশ্য বলছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ঘুঁটি হিসেবে ইরানকে ব্যবহার করছে চীন ও রাশিয়া। রাশিয়া এবং চীন কোনো দেশই ঐতিহ্যগত দিক থেকে মিত্র নয়। বিষয়টা এই অর্থে যে ইসরায়েলের সাথে সামরিক সংঘাতের ক্ষেত্রে তারা ইরানকে উদ্ধার বা সাহায্য করতে এসেছে। আমি মনে করি উভয় দেশই ইরানকে সুযোগ সন্ধানী মনে করে। দেশটিকে উভয় অঞ্চলে একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা হয়, তবে সম্ভবত একটি সুযোগ হিসেবেও দেখে। ওয়াশিংটনের সাথে তাদের নিজস্ব শত্রুতা কিংবা উত্তেজনার কারণে তারা ইরানকে একটি ঘুঁটি হিসেবে ব্যবহার করতে চায়। জাতিসংঘের সম্ভাব্য নিষেধাজ্ঞার আওতায় আসবে একের পর এক কড়া ব্যবস্থা। অস্ত্র আমদানি রপ্তানি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা, ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ জব্দ ও ভ্রমণ নিষেধাজ্ঞা, এমনকি ইরানি বিমান ও কার্গো জাহাজে ইচ্ছেমতো তল্লাশি চালানোর অনুমতি। এসব বাস্তবায়িত হলে আন্তর্জাতিক অর্থনীতি ও প্রতিরক্ষা জগৎ থেকে একেবারেই বিচ্ছিন্ন হয়ে যাবে ইরান। চলমান উত্তেজনার মাঝে সেপ্টেম্বরের শেষ নাগাদ পুরোদমে নিষেধাজ্ঞা শুরু হলে মধ্যপ্রাচ্যে জ্বলে উঠতে পারে আঞ্চলিক সংঘাতের আগুন। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। কাতারের মাটিতে ইসরায়েলের হামলার জেরে উত্তপ্ত উপসাগরীয় ভূরাজনীতি। তেল আবিবের এমন কার্যক্রম গোটা আরব অঞ্চলের উপর আঘাত বলে ঘোষণা দিয়েছে গালফ কোঅপারেশন কাউন্সিল। সংস্থাটির সদস্য ৬ আরব দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা একযোগে ঘোষণা দিয়েছেন, অচিরেই সক্রিয় করা হবে যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে চালু হবে সতর্কীকরণ পদ্ধতি। এই হুঁশিয়ারি নেতানিয়াহুর জন্য এক ভয়াবহ সতর্কবার্তা, কারণ জিসিসিভুক্ত রাষ্ট্রগুলো একত্রে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অ্যাক্টিভ করলে সত্যিকারের বিপদে পড়বে ইসরায়েল। এখন প্রশ্ন হলো, তেল আবিবকে মোকাবেলায় উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা আসলে কতটা শক্তিশালী? উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও সামরিক উপস্থিতির উপর নির্ভরশীল। মার্কিন সেনারা বর্তমানে আরব দেশগুলোতে স্থাপিত অন্তত ১৯টি ঘাঁটি থেকে কাজ করছে। ৫টি জিসিসি দেশে রয়েছে আমেরিকার স্থায়ী ঘাঁটি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাতারের আল উদেইদ এয়ারবেজ। সেখানে অবস্থান করছে ১০,০০০-এর বেশি মার্কিন সেনা ও প্রায় ১০০ যুদ্ধবিমান। এই ঘাঁটি পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক আধিপত্যের কেন্দ্র হিসেবে পরিচিত।
1981 সালে প্রতিষ্ঠিত গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি এর সদস্য দেশগুলো হল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইন। 2023 সালে জিসিসি-ভুক্ত 6টি দেশের সম্মিলিত সামরিক ব্যয় ছিল প্রায় $114 বিলিয়ন। জিসিসির আকাশ প্রতিরক্ষা অনেকাংশেই মিশ্র শক্তি দিয়ে গঠিত। সৌদি আরবের হাতে আছে আমেরিকার তৈরি থার্ড ও পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। পাশাপাশি রয়েছে ফরাসি ক্রোটাল, শাহিন, মিকা সহ বিভিন্ন স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ও এন্টি এয়ারক্রাফট গান। ড্রোন মোকাবেলায় একমাত্র সৌদি আরব ব্যবহার করে থাকে চীনের তৈরি লেজার ভিত্তিক সাইলেন্ট হান্টার। থার্ড ও পেট্রিয়ট সহ ইসরায়েলের তৈরি বারাক এবং দক্ষিণ কোরিয়ার চেওংউং-2 সিস্টেম রয়েছে আরব আমিরাতের কাছে। কাতারের অস্ত্র ভাণ্ডারে রয়েছে পেট্রিয়ট ও নরওয়েজিয়ান আমেরিকান নাসামস 3 সিস্টেম। এসব প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান ঠেকাতে সক্ষম। একইভাবে কুয়েত এবং বাহরাইনও পেট্রিয়ট সিস্টেমের উপর নির্ভরশীল। গালফ কোঅপারেশন কাউন্সিলের সদস্য দেশগুলোর মধ্যে ওমান তুলনামূলকভাবে দুর্বল। তাদের স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র থাকলেও উন্নত প্রযুক্তির দূরপাল্লার কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই। বিশ্লেষকেরা বলছেন, আঞ্চলিক আকাশ প্রতিরক্ষায় নেতৃত্ব দেবে সৌদি আরব ও আরব আমিরাত। এই খাতে দ্রুত বিনিয়োগ করছে কাতার। জিসিসির বাকি 3 দেশ দাঁড়িয়ে আছে সীমিত সক্ষমতার উপর। সম্প্রতি দোহা সফরে এসে কাতারের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব আরও জোরালো করার ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কাতারও সাফ জানিয়ে দিয়েছে, সার্বভৌমত্ব রক্ষায় তারা কোনো ছাড় দেবে না। সৌদি আরব আরও এক ধাপ এগিয়ে পাকিস্তানের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি করেছে। এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণে যোগ করেছে নতুন মাত্রা। যৌথ প্রতিরক্ষা বাস্তবায়নে জিসিসি সফল হলে নেতানিয়াহু পড়বেন কঠিন গ্যারাকলে। তবে প্রশ্ন হল, মার্কিন প্রভাব এড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে একসাথে দাঁড়াতে কতটা প্রস্তুত এই 6 দেশ? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। গাজার আকাশে প্রতিদিনই ধোঁয়া আর বারুদের কালো ছায়া। হাসপাতাল, স্কুল, ঘরবাড়ি, কোথাও নেই নিরাপদ আশ্রয়। ইসরায়েলি বাহিনীর লাগাতার বোমাবর্ষণে প্রতিদিন প্রাণ হারাচ্ছেন নিরীহ নারী ও শিশু। জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, কেবল গাজা সিটি থেকেই ইতোমধ্যে কয়েক লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। গার্ডিয়ানে প্রকাশিত তথ্য অনুযায়ী ইসরায়েলের হামলায় নিহতদের 83% বেসামরিক মানুষ। অথচ তেল আবিব সরকার এই অভিযানকে বৈধতা দিতে বলছে তারা কেবল বিদ্রোহী যোদ্ধাদের টার্গেট করছে। গাজার প্রায় প্রতিটি এলাকায় ইসরায়েলি সেনারা প্রবল চাপ সৃষ্টি করছে বলে জানায় আল জাজিরা। লক্ষাধিক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে রাস্তায়, অথচ কোথাও মিলছে না আশ্রয়। শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত, হাসপাতালগুলোতে জায়গা নেই, এমনকি শিশুদের চিকিৎসা দেওয়ার মতো ওষুধও শেষ হয়ে আসছে। চারিদিকে শুধু কান্না আর মৃত্যুর মিছিল। এমন এক ভয়াবহ প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। ইতোমধ্যেই 140টিরও বেশি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। সম্প্রতি ইউরোপের বেশ কয়েকটি দেশ, যার মধ্যে পর্তুগাল ও যুক্তরাজ্যের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, এ পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে। ডয়েচে ভেলেতে প্রকাশিত বিশ্লেষণে বলা হয়েছে, আন্তর্জাতিক স্বীকৃতি রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ হলেও বাস্তবে গাজায় থামছে না বোমার আঘাত, থামছে না শিশুদের কান্না। কারণ খুব স্পষ্ট বলছেন বিশ্লেষকরা, তা হচ্ছে যুক্তরাষ্ট্রের ভূমিকা। ওয়াশিংটনের প্রকাশ্য অবস্থান হলো ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা। সে কারণেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একের পর এক যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে। ফলে স্বীকৃতির ঘোষণা যতই আসুক না কেন, ইসরায়েলের ধ্বংসযজ্ঞ থামানোর কার্যত কোনো পদক্ষেপই দেখা যাচ্ছে না। আল জাজিরার আরও একটি প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা 65,000 ছাড়িয়েছে এবং প্রতিদিনই গড়ে 60 থেকে 80 জন মানুষ নিহত হচ্ছেন। জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন আরও লক্ষাধিক মানুষ। মানবাধিকার সংস্থাগুলো একে প্রকাশ্যে গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছে, কারণ মনে হচ্ছে ইসরায়েল কেবল হামাসকে নয়, গোটা গাজার জনগণকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা নিয়েছে। ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, খাবার পানি অবরুদ্ধ, বিদ্যুৎ সরবরাহ বন্ধ। এ যেন একটি জাতিকে ধীরে ধীরে মুছে ফেলার পরিকল্পনা। শিশুদের মৃত্যুতে শোকে ভেঙে পড়া মায়েরা একের পর এক প্রশ্ন তুলছেন, আমাদের কি অপরাধ ছিল?
প্রশ্ন হচ্ছে, তাহলে বিশ্বব্যাপী ফিলিস্তিন স্বীকৃতি পেলে কি পরিবর্তন হবে এই অবস্থার? বিশ্লেষকরা বলছেন, এটি কূটনৈতিকভাবে ফিলিস্তিনের ন্যায্য দাবি প্রতিষ্ঠা করবে, ভবিষ্যতের শান্তি আলোচনায় শক্তিশালী অবস্থান তৈরি করবে। কিন্তু বর্তমান বাস্তবতায় ইসরায়েলি বোমারু বিমান আর মার্কিন সমর্থনই নির্ধারণ করছে গাজার ভাগ্য। স্বীকৃতি পেলেও মাঠ পর্যায়ে এর কোনো প্রভাবই দেখা যাচ্ছে না। ফিলিস্তিনের শিশুদের জীবন বাঁচছে না, মায়ের কান্না থামছে না, বরং প্রতিদিনই গাজার রাস্তায় লাশ বাড়ছে, আর প্রশ্নের মুখে দাঁড়াচ্ছে মানবতা। ইমরান মাহমুদ, বাংলাভিশন। যুক্তরাষ্ট্রে নতুন করে দক্ষ কর্মী ভিসা H-1B'র জন্য আবেদন করতে এককালীন $1 লাখ ফি দেওয়ার নির্দেশনা জারি করেছে ট্রাম্প প্রশাসন। যাদের আগে থেকে এই ভিসা আছে, এই নিয়ম তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে জানিয়েছে হোয়াইট হাউস। শনিবার নিয়মিত ব্রিফিংয়ে হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, এটি বার্ষিক ফি নয়, প্রতি আবেদনের জন্য একবারই দিতে হবে। বর্তমানে যারা H-1B ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে আছেন অথবা অন্য দেশ থেকে আবার ঢুকবেন, তাদের জন্য এই ফি প্রযোজ্য হবে না। এই ঘোষণায় গত শুক্রবারের নির্দেশনা নিয়ে ছড়ানো বিভ্রান্তি অনেকটাই কেটেছে। এই স্বীকৃতি কি আরব দেশগুলোর মতো শুধুই লোক দেখানো নিন্দা আর কথার কথা, নাকি বাস্তবে এই স্বীকৃতি গাজার নিরীহ ফিলিস্তিনি গণহত্যা বন্ধ করবে? কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও পর্তুগাল সহ জাতিসংঘের 193টি দেশের মধ্যে 147টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘটনা বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুললেও একই সাথে এর বাস্তব দিক নিয়ে প্রশ্ন উঠেছে এই স্বীকৃতি গাজা ভূখণ্ডে ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধ করবে কিনা, নাকি দেশের অভ্যন্তরীণ চাপ আর জনগণের মন জয় করে ভোট বাড়াতে এই কৌশল নিয়েছেন তারা। এর পেছনে কি মানবিক কারণ রয়েছে, নাকি রয়েছে শুধুই রাজনৈতিক উদ্দেশ্য? বিশ্লেষকরা বলছেন, মানবিক নয়, রাজনৈতিক কারণেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে পশ্চিমা দেশগুলো। কারণ ইসরায়েলকে থামাতে কোনো নিষেধাজ্ঞা দেয়নি তারা, বন্ধ করেনি ইসরায়েলে অস্ত্র বিক্রি। এমনকি ইসরায়েল বন্ধু যুক্তরাষ্ট্রের সাথেও কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ধরে রেখেছে তারা। আর এত আন্তর্জাতিক চাপের পরেও গাজায় চলছে ইসরায়েলি হত্যাযজ্ঞ। তাহলে কেবল স্বীকৃতি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে আদৌ ভূমিকা রাখবে কিনা বা ইসরায়েলের বর্বরতা থামাবে কিনা, তা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এটি মূলত লোক দেখানো স্বীকৃতি। কারণ বিশ্বজুড়ে বিভিন্ন দেশের চলমান ফিলিস্তিনপন্থী আন্দোলন, বিক্ষোভ বাড়ছে মানুষের মধ্যে অসন্তোষ। আর তাই নিজের দেশের জনগণকে খুশি রাখতে এবং নিজেদের মুখ রক্ষায় এই পদক্ষেপ নিয়েছে তারা। বাস্তবে যুদ্ধ বন্ধে এটি কার্যকর কোনো পদক্ষেপ নয়, বরং রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি গাজায় যুদ্ধ থামাতে পারবে বলে মনে করছেন না বিশ্লেষকরা। আমার মনে হয় এই স্বীকৃতি কেবল ইসরায়েলের উপরে চাপ প্রয়োগ করে দেশটিকে আলোচনা টেবিলে আনার জন্য। কারণ রাজনৈতিক নেতারা মানবিক হিসাব নিকাশের পরিবর্তে রাজনৈতিক হিসাব নিকাশই বেশি করছেন। তারা তো গাজায় মানবিক সাহায্য পৌঁছানোর ব্যাপারে এতটা চাপ দেননি। তারা মূলত নিজ দেশের জনগণের আন্দোলন বিক্ষোভের চাপের মুখে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে। এটা নির্বাচনী রাজনৈতিক কৌশল, আর কিছু নয়। কেননা ব্রিটেন, ফ্রান্স, স্পেন সহ পশ্চিমা দেশগুলো, এমনকি আরব দেশগুলো কি ইসরায়েলের বন্ধু আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি বাতিল করবে? তাহলে গাজা যুদ্ধ থামাতে তারা কি বাস্তবসম্মত কোনো পদক্ষেপ নিয়েছে? নেয়নি। তারা বলছেন, এই স্বীকৃতির পাশাপাশি যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা, অস্ত্র অবরোধ ও অধিকৃত ফিলিস্তিনের নো ফ্লাই জোন বাস্তবায়নের মতো কার্যকর পদক্ষেপ না নিবে, ততক্ষণ পর্যন্ত আগ্রাসন বন্ধের সম্ভাবনা কম। তবে গাজায় যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। বিশেষ করে জোরালো হচ্ছে ইসরায়েলকে বর্জনের প্রচারণা। ফলে ইউরোভিশন ও আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতাগুলো থেকে ইসরায়েলকে বাদ দেওয়ার জন্য আলোচনা হচ্ছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি কিছু ইসরায়েলি পণ্যের উপর শুল্ক বৃদ্ধি ও দেশটির কয়েকজন নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথাও বিবেচনা করছে। তবে এরপরও বিভিন্ন দেশের ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়া গুরুত্বপূর্ণ, কেননা এতে করে দীর্ঘমেয়াদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া দেশগুলোর সাথে চুক্তি ও রাষ্ট্রদূত নিয়োগ হতে পারে। এরই মধ্যে যুক্তরাজ্য ফিলিস্তিনে তাদের রাষ্ট্রদূত নিয়োগের ঘোষণা দিয়েছে। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। ঐতিহাসিক এক মুহূর্তের সামনে দাঁড়িয়ে ফিলিস্তিনিরা তো বটেই, গোটা বিশ্ব এই মুহূর্তের উপর অনেকটাই নির্ভর করছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন হবে কিনা, গাজায় আগ্রাসন বন্ধ হবে কিনা, আর ফিলিস্তিনিরা পাবে কিনা বেঁচে থাকার অধিকার। জাতিসংঘের সাধারণ পরিষদের এই অধিবেশনের দিকে নজর তাই গোটা বিশ্বের। কি হবে এখান থেকে কি গাজা যুদ্ধের মোড় ঘুরবে? বন্ধ হবে কি ইসরায়েলের নৃশংস হত্যাযজ্ঞ, নাকি এটি শুধু হয়ে থাকবে বিশ্বমঞ্চে আরেকটি প্রতিশ্রুতি আর প্রতীকী
প্রতিবাদ। ফিলিস্তিন নিয়ে অধিবেশনে কি বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর কি বললেন বাকি বিশ্ব নেতারা? এই অধিবেশন থেকেই ক্ষমতাধর বিশ্বমোড়ল আমেরিকা আর তার মিত্র ইসরায়েলকে উপেক্ষা করে বিশ্বের 193টি দেশের মধ্যে 157টি দেশ স্বীকৃতি দিতে যাচ্ছে স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের। আর তাই অধিবেশনের শুরুতে উদ্বোধনী ভাষণে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠার জন্য কার্যকর সমাধান হিসেবে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের উপর জোর দেন। সব জিম্মি মুক্তিসহ এখনই স্থায়ী যুদ্ধবিরতি দরকার বলে মন্তব্য করেন তিনি। গাজা হত্যাযজ্ঞকে কোনো কিছু দিয়েই বিচার করা সম্ভব নয় বলে মন্তব্য করেন জাতিসংঘের মহাসচিব। গুতেরেসের এসব মন্তব্যকে স্বাগত জানান বিশ্ব নেতারা। একই মন্তব্য আর তীব্র ক্ষোভ ছিল ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার কণ্ঠেও। বলেন, গাজায় চলমান হত্যাযজ্ঞকে কোনোভাবেই সমর্থন করা যায় না। হাজারো টন ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার নিরীহ নারী ও শিশু চাপা পড়ে আছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সোমবার তুরস্ক, ফ্রান্স সহ আরো কয়েকটি বিশ্ব নেতার বক্তব্য দেওয়ার কথা রয়েছে অধিবেশনে। তবে জাতিসংঘ ও অস্ট্রেলিয়া, ব্রিটেন, ফ্রান্স সহ ইউরোপের পাশাপাশি বিশ্বের 157টি দেশ যখন ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে, তখন যথারীতি স্বাভাবিকভাবে এর বিরুদ্ধে কথা বলল ইসরায়েল বন্ধু আমেরিকা। ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি হামাসের জন্য পুরস্কার বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমিও গাজায় যুদ্ধবিরতি চাই, এটা করতেই হবে, কিন্তু দুর্ভাগ্যবশত হামাস বরাবরই শান্তি স্থাপনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আমরা 7 অক্টোবর ভুলতে পারি না, তাই না? এখন এই সংস্থার কেউ কেউ একতরফাভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চাইছে। এটা হবে হামাস সন্ত্রাসীদের তাদের নৃশংসতার জন্য পুরস্কার। এছাড়া মার্কিন হামলায় ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ ক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেন প্রেসিডেন্ট ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তার ব্যক্তিগত সম্পর্কের কারণে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ হতে পারে বলেও দাবি করেন তিনি। নিউ ইয়র্কে যখন জাতিসংঘের সাধারণ পরিষদের এই অধিবেশন চলছে, তখন পশ্চিমা দেশের ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি উদযাপনে মঙ্গলবার পশ্চিম তীর জুড়ে উৎসবে মেতে ওঠে সাধারণ ফিলিস্তিনিরা। পশ্চিম তীরে রাস্তায় নেমে আসে শত শত ফিলিস্তিনি। যেসব দেশ স্বীকৃতি দিচ্ছে তাদের ধন্যবাদ জানান সাধারণ নিরীহ ফিলিস্তিনিরা। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। পরমাণু কর্মসূচি নিয়ে ইরান ও ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে শেষ মুহূর্তের কূটনৈতিক লড়াই ধারণ করেছে তীব্র আকার। 27 সেপ্টেম্বরের আগে সমঝোতা না হলে তেহরানের উপর কার্যকর হবে জাতিসংঘের পুরনো সব নিষেধাজ্ঞা। এমন উত্তেজনাকর পরিস্থিতির মাঝেই সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কিংবা অন্য কোনো ক্ষেত্রে চাপের কাছে কখনোই মাথা নোয়ায়নি ইরান, আর ভবিষ্যতেও তারা সেটা করবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টিকে সরাসরি প্রত্যাখ্যান করে খামেনি সাফ জানিয়েছেন, ইসলামী ইরান কখনো শত্রুর কাছে আত্মসমর্পণ করবে না। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনায় বসা আমাদের জাতীয় স্বার্থে কোনোভাবেই উপকারী না। এতে আমাদের কোনো লাভ হবে না, বরং দেশের জন্য অপূরণীয় ক্ষতি ডেকে আনতে পারে। আমেরিকা আমাদের হুমকি দিচ্ছে, যদি আলোচনায় না বসো তাহলে বোমা হামলা হবে, এই হবে সেই হবে। তারা সবসময় হুমকি দেয়। আমরা যদি এমন হুমকির মুখে আলোচনায় বসি, এর মানে দাঁড়াবে ইসলামী ইরান ভয় পেয়ে শত্রুর কাছে হার মেনেছে। আমরা কোনো চাপের কাছে নতি স্বীকার করিনি, আর কখনো করবও না। শুধু এই ইস্যুতেই নয়, বরং অন্য কোনো ক্ষেত্রেও সেটা হবে না। আমরা চাপের কাছে মাথা নত করিনি, ভবিষ্যতেও করব না। সম্প্রতি জাতিসংঘের ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ কিছুতেই দেওয়া যাবে না। খামেনি ও ট্রাম্পের পাল্টাপাল্টি কথার লড়াইয়ের মাঝেই ফ্রান্স, ব্রিটেন, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তেহরানের তরফ থেকে বলা হয়েছে, সমঝোতার সুযোগ খোঁজার চেষ্টা চলছে। ইউরোপের দেশগুলো শর্ত দিয়েছে, ইরানের পরমাণু কার্যক্রম পরিদর্শনে প্রবেশাধিকার ও স্বচ্ছতা দেখালে 6 মাস পিছিয়ে দেওয়া হতে পারে নিষেধাজ্ঞা। অন্যদিকে তেহরানের দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুরোপুরি অর্থহীন।
আমাদের বিপরীতে দাঁড়িয়ে আছে আমেরিকা। তারা কথা দিয়ে কথা রাখে না, মিথ্যা বলে, প্রতারণা করে, সবসময় সামরিক হুমকি দেয়, সুযোগ পেলে খুন করে। যেমন ভাবে তারা আমাদের শহীদ জেনারেল সোলাইমানিকে হত্যা করেছে, সুযোগ পেলে আবারও তারা আমাদের পারমাণবিক স্থাপনা বোমা মেরে ধ্বংস করবে। এমন একটি পক্ষের সঙ্গে একত্রে বসে আস্থা এবং বিশ্বাস নিয়ে আলোচনা সম্ভব না, আর কোনো ধরনের সমঝোতায় পৌঁছানো অসম্ভব। আমি মনে করি যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু ইস্যু কিংবা অন্য কোনো ইস্যুতেই আলোচনায় বসা মানে কানাগলিতে আটকে পড়া। কূটনৈতিক এমন টানাপোড়েনের মাঝেই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, সমঝোতা হলে ইরানে পরিদর্শক পাঠাতে প্রস্তুত আছে তার সংস্থা। তবে বর্তমান প্রেক্ষাপটে সমঝোতার সম্ভাবনা কমে আসছে বলে ধারণা বিশ্লেষকদের। চাপের মুখে পড়ে পারমাণবিক সমরাস্ত্র বানাতে পারে ইরান, এমন আশঙ্কার মাঝেই নিজেদের অবস্থান আবারও মনে করিয়ে দিলেন ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। এখন ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ইরান উচ্চ পর্যায়ে পৌঁছেছে। যেসব দেশ পারমাণবিক অস্ত্র বানাতে চায় তারা 90% পর্যন্ত পরমাণু সমৃদ্ধ করে। কিন্তু আমাদের যেহেতু কোনো অস্ত্রের প্রয়োজন নেই এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি পারমাণবিক অস্ত্র বানাবো না, তাই আমরা সেটা আরও উন্নত করিনি, 60% পর্যন্ত সমৃদ্ধ করেছি। দেশের প্রয়োজন মেটানোর জন্য এইটুকুই যথেষ্ট এবং সেটা গুরুত্বপূর্ণ। নিষেধাজ্ঞা পুনর্বহালের চূড়ান্ত সময়সীমা ঘনিয়ে আসতেই নতুন দিকে মোড় নিচ্ছে ইরান ও পশ্চিমা বিশ্বের দ্বন্দ্ব। ইউরোপ আলোচনার দরজা খোলা রাখলেও অটল অবস্থানে দাঁড়িয়ে আছে তেহরান। এখন প্রশ্ন একটাই, শেষ মুহূর্তে কি সমঝোতা সম্ভব, নাকি ইরানের ঘাড়ে নেমে আসবে নিষেধাজ্ঞার ভয়াল ঝড়? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। আন্তর্জাতিক কূটনীতির গুরুত্বপূর্ণ এক মঞ্চ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন। সংস্থাটির এবারের ৮০তম বৈঠকে টানা প্রায় ১ ঘণ্টা ধরে মিথ্যা ও বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে তাক লাগিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার মালিক সুলভ আচরণ ও আধিপত্যবাদী কার্যক্রমের বৈধতা দেওয়ার পাশাপাশি নিজের ঢোল পেটানোর চেষ্টা চালিয়েছেন তিনি। তবে ইতিহাস সাক্ষী দিচ্ছে, এই মঞ্চে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরি আক্রমণ করেছেন লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের সাহসী কিছু নেতা। ফিদেল কাস্ত্রো, মুয়াম্মার গাদ্দাফি, হুগো চ্যাভেজের মতো নেতারা দেখিয়ে দিয়েছেন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় মঞ্চেও আমেরিকাকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করা সম্ভব। বিশ্বমহলে নানা কারণে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া কিছু বক্তৃতা। সাধারণত ১৫ মিনিট সময় দেয়া হয় এক একটি দেশের প্রতিনিধি ও আগত বক্তাদের, কিন্তু ১৯৬০ সালে সব রেকর্ড ভেঙে প্রায় ৪ ঘণ্টা ৩০ মিনিট ধরে বক্তব্য দিয়েছিলেন কিউবার নেতা ফিদেল কাস্ত্রো। সাম্রাজ্যবাদ ও অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর জন্য কাস্ত্রো অভিযুক্ত করেছিলেন যুক্তরাষ্ট্রকে। তার আগুনঝরা সেই ভাষণ ঠান্ডা যুদ্ধের প্রেক্ষিতে কিউবার অবস্থান জানিয়ে দেওয়ার জন্য ঐতিহাসিক হয়ে ওঠে। সেবারই প্রথম কোনো লাতিন কণ্ঠস্বর এত জোরালোভাবে মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ করেছিল। ২০০৯ সালে মুয়াম্মার গাদ্দাফি জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে নাটকীয়ভাবে নিরাপত্তা পরিষদকে সন্ত্রাস পরিষদ বলে আখ্যা দেন। সাধারণ পরিষদে ভাষণের প্রচলিত সময়সীমা ভেঙে তিনি প্রায় ৯৬ মিনিট ধরে তোপ দাগেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির বিরুদ্ধে। কেবল বক্তৃতা দিয়েই শেষ করেননি তিনি, সেইবার জাতিসংঘ সনদের কপি ছিঁড়ে ফেলে বৈশ্বিক শাসন ব্যবস্থাকে অকার্যকর বলেও ঘোষণা করেছিলেন গাদ্দাফি। তার এমন আচরণে পশ্চিমা রাষ্ট্রগুলো ক্ষুব্ধ হলেও আফ্রিকা ও আরব বিশ্বের অনেক দেশ সেই ভাষণকে মুক্তির স্লোগান হিসেবে চিহ্নিত করে। ২০০৬ সালে জাতিসংঘে দেয়া ভাষণে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে সরাসরি শয়তান বলেছিলেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো চ্যাভেজ। তার সেই সাহসী বক্তব্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সৃষ্টি করে তীব্র প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্র এটিকে অপমান হিসেবে নিলেও উন্নয়নশীল বিশ্বের অনেক দেশ এর প্রশংসাও করেছিল। জাতিসংঘে ফিলিস্তিনের স্বীকৃতি আটকে দেওয়ার জন্য এখন নিত্য নতুন অজুহাত দাঁড় করাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার সাজানো কথা সত্য হিসেবে ধরা হয় না। বর্তমান পরিস্থিতিতে হুগো চ্যাভেজের পুরনো উক্তি নতুন করে প্রাসঙ্গিক হয়ে ওঠে।
বিশ্ব রাজনীতিতে জাতিসংঘের মঞ্চ শুধুমাত্র আনুষ্ঠানিক বক্তৃতার জায়গা নয়। এখানে যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির বিরোধিতা করেছে নির্ভীক অনেক কণ্ঠস্বর। কড়া প্রশ্ন আর তীব্র সমালোচনার মুখে পড়েছে দখলদার ও সাম্রাজ্যবাদী মোড়লেরা। এবারের অধিবেশনে ফিলিস্তিনের স্বীকৃতি, আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে ছড়ানো উত্তাপ আবারও স্মরণ করিয়ে দিচ্ছে ফিদেল কাস্ত্রোর রেকর্ড ভাঙা ভাষণ, গাদ্দাফির নাটকীয় প্রতিবাদ আর স্যাভেজের তুমুল আক্রমণের ইতিহাস। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।